আচ্ছা, আমাকে একটু বলো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো তোমাদের বিউপির জন্য আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইনভার্সন। আমরা গ্রামারের মোস্ট অফ দ্য টপিক কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? যে আমাদের এটা হচ্ছে কত নম্বর ক্লাস ইংলিশের উপরে? মেবি ফোর্থ, তাই না? ফোর্থ ক্লাস, রিভিশন ক্লাসের 4 নম্বর ক্লাস। তো অলরেডি 3টা ক্লাস হয়েছে, ওইখানে আমরা গ্রামারের ম্যাক্সিমাম টপিক কভার করে ফেলছি, কিন্তু তারপরও কিছু এক্সট্রা টপিক আছে, যেমন আজকে এই যে ইনভার্সন, এটা কমপ্লিট করে দিব। পাশাপাশি ড্যাংলিং মডিফায়ার, এটা একটা টপিক আছে, এটাও কমপ্লিট করে দিব। তাহলে তোমাদের গ্রামার সব কন্টেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এর পাশাপাশি দেন আমরা ইংলিশ লিটারেচারের ফিগার অফ স্পিচটা পড়ে নিব, কেননা এটা থেকে কোশ্চেন আসে, ডিউতেও আসে, প্লাস বিউপিতেও আসতে পারে আর কি, পসিবিলিটি আছে ফিগার অফ স্পিচ যেটা, সেটা। তো ওইটাও আজকে এই ক্লাসের মধ্যে হয়ে যাবে। এখন আসো, খেয়াল করো ইনভার্সন জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো কেউ কি বলতে পারবো যে ভাই ইনভার্সন হচ্ছে এটা? হোয়াট ইজ ইনভার্সন? বলো। এর আগে কেউ পড়ছো কোথাও ইনভার্সন? জি জি স্যার। ভাইয়া, ইনভার্সন হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, কিন্তু সাবজেক্ট পরে বসবে। হ্যাঁ, দেখো নর্মালি যে কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি বলে, এটা হচ্ছে আগে আগে হচ্ছে সাবজেক্ট বসে, তারপর টেবিলটা লড়ে কেন, তারপর কিছু কি হলো? ভূমিকম্প। ভূমিকম্প না, এটা এমনি নড়তেছে, এটা মানে ইয়ে হয়ে গেছে। ওকে, সো দেখো নর্মালি যে কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার ভার্ব, তারপর হচ্ছে তোমার অবজেক্ট, তাই না? এটা হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সেন্টেন্সের স্ট্রাকচার। তো ইনভার্সনের বেলায় কি হয়, জাস্ট উল্টাবে। ইনভার্সন কথাটার মানেই কি? ইনভার্সন মানেই হচ্ছে যে উল্টানো বা উল্টো। ওকে, সো দ্যাটস এই ভার্বটা আগে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, অর্থাৎ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এভাবে তোমার আগাবে আর কি। দিস ইজ ইনভার্সন। তো দেখো, আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করি যে যে কোনো একটা সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস ভার্ব তারপর অবজেক্ট। কিন্তু ইনভার্সনের বেলায় ভার্বটা আগে চলে আসবে, সাবজেক্টটা পরে চলে আসবে। ওকে, এখন কখন আমাদের ইনভার্সন হবে, এটার ব্যাপারে দেখো কি বলছে। ইনভার্সন মিন্স পুটিং ভার্ব বিফোর সাবজেক্ট। মানে ইনভার্সন মানে হচ্ছে যে ভার্বকে সাবজেক্টের আগে বসানো। ইট ক্যান অনলি বি অ্যাপ্লাইড হোয়েন এ সেন্টেন্স স্টার্টস উইথ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ যখন একটা সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, তখনই আমরা ইনভার্সন করব। তাহলে কি এখানে বিষয়টা, যে যখন একটা সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, তখন ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, নো ম্যাটার হোয়াট। এখন ভার্ব তো কয়েক ধরনের হইতে পারে, বাট একটা সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব তোমার, আমরা যদি জাজ করি, বেসিক্যালি ভার্ব থাকে, তোমার মেইন ভার্ব থাকে, আর একটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব থাকে, পাশাপাশি মেইন ভার্ব থাকে। আর হচ্ছে তোমার যখন মেইন ভার্ব থাকে না, তখন হেল্পিং ভার্ব নিজেই মেইন ভার্বের দায়িত্ব পালন করে। সো এইভাবে থাকতে পারে। সো এইখানে যে আমরা বলতেছি যে ভার্ব আগে আসবে সাবজেক্টের, যখন দুইটাই থাকবে, হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব, তাহলে কোনটা আসবে? এইটার উপর বেস করে তোমার এই ইনভার্সনের প্রকারভেদ আছে। সেটা কি দেখো, কাইন্ডস অফ ইনভার্সন। যে একটা হচ্ছে পার্শিয়াল ইনভার্সন আর একটা হচ্ছে কমপ্লিট ইনভার্সন। পার্শিয়াল ইনভার্সনটা হচ্ছে যখন তোমার হেল্পিং ভার্বটা আগে আসে কিন্তু মেইন ভার্বটা সাবজেক্টের পরেই থাকে। তাহলে কি দাঁড়ালো? দ্যাট ইজ পার্শিয়াল ইনভার্সন। পার্শিয়াল কথাটার মানে হচ্ছে যে, মানে পুরোটা না। পার্শিয়াল মানে হচ্ছে যে, আমরা বলি না যে পার্শিয়ালি কারেক্ট, মানে এটা পুরোপুরি কারেক্ট না, মোটামুটি কারেক্ট, এটাকে আমরা পার্শিয়াল বলি। সো যখন পার্শিয়াল ইনভার্সন হয়, তখন শুধু হেল্পিং ভার্বটা আগে আসে কিন্তু মেইন ভার্বটা আসে না। কিন্তু কমপ্লিট ইনভার্সন কখন হয়? যখন তোমার হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব দুইটাই সাবজেক্টের আগে চলে আসে, সেটা হচ্ছে কমপ্লিট ইনভার্সন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কখন আমরা পার্শিয়াল ইনভার্সন করব, কখন আমরা কমপ্লিট ইনভার্সন করব? সো মনে রাখবা, পার্শিয়াল ইনভার্সন হয় হচ্ছে যখন অ্যাডভার্ব আসে সেন্টেন্সের শুরুতে, তখন। বাট যদি অ্যাডভার্বটা অ্যাডভার্ব অফ প্লেস নির্দেশ করে, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে তোমার কমপ্লিট ইনভার্সন হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় এটা বেশি থাকে, পার্শিয়াল
ইনভার্সন বেশি থাকে। কথা বুঝছো? তো তোমরা হচ্ছে এই জিনিসটা কি মাথায় রাখবা, যে আমি আবারও বলতেছি, ইনভার্সন হচ্ছে যে পুটিং ভার্ব বিফোর সাবজেক্ট, মানে ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসা, যেটা নর্মাল স্ট্রাকচারের ঠিক উল্টা। এখন কেন এটা হয়? যে সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডভার্ব আসে তাহলে এটা হয়। সো এখানে আমরা দেখি যে ভার্ব তো দুই ধরনের, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা মেইন ভার্ব। তো সাবজেক্টের আগে যখন হেল্পিং ভার্বটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে পার্শিয়াল ইনভার্সন। এটা হয় যখন অ্যাডভার্ব থাকে। কিন্তু যখন অ্যাডভার্বের মধ্যে একটা স্পেসিফিক টাইপ আছে, যে অ্যাডভার্ব অফ প্লেস, এটা যখন থাকে তখন হচ্ছে কমপ্লিট ইনভার্সন হয়ে যায়, অর্থাৎ মেইন ভার্ব সহ হেল্পিং ভার্ব সব চলে আসে। সো এইটুকু সবাই ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ, ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা রুলসে চলে আসি। দেখো ইনভার্সন রুলস 1, এই যে হার্ডলি, স্ক্যারসলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, নেভার, নেভার অ্যাগেইন, তারপরে এটা কি, এটা তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখবা। বিফোর, নো সুনার, নাও হোয়ার, ইদার, নর, লিটল, এটসেট্রা, এই সবই কি? এগুলা সবই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, সো এগুলা যদি থাকে, ইফ এ সেন্টেন্স স্টার্টস উইথ দিজ অ্যাডভার্বস, দেন আমরা কি ইউজ করব? পার্শিয়াল ইনভার্সন ইউজ করব। সো এখানে খেয়াল করো, দুইটা সেন্টেন্স দেওয়া আছে, আবারও এই এই শব্দগুলো সবগুলো একবার রিডিং পড়ো। হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, নেভার, নেভার অ্যাগেইন, তারপরে বিফোর, নো সুনার, নাও হোয়ার, নিদার, নর, লিটল। ওকে, এগুলো যদি থাকে শব্দ বাক্যের শুরুতে, তখন হচ্ছে আমরা পার্শিয়াল ইনভার্সন ইউজ করব। তো এখানে দেখো, হার্ডলি হ্যাড আই রিচড বিফোর ইট স্টার্টেড রেনিং, আর এটা হচ্ছে আই হ্যাড হার্ডলি রিচড বিফোর ইট স্টার্টেড রেনিং। বলো, এটা কি ঠিক কিনা? ইজ দিস রাইট অর রং? হ্যাঁ, প্রথমটা তো ঠিক। কেন ঠিক আছে? দেখো হার্ডলি এটা কি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব না? তো অ্যাডভার্ব হলে আমরা বলছি তারপরে যে পার্শিয়াল ইনভার্সন হবে, অর্থাৎ অক্সিলারি বা হেল্পিং ভার্বটা আগে আসবে। সো এই যে দেখো হেল্পিং ভার্ব আগে আসছে, এরপরে সাবজেক্ট আসবে, এই যে দেখো সাবজেক্ট আগে আসছে, তারপরে মেইন ভার্ব বসছে। সো আমাদের অ্যান্সার ঠিক আছে, এটুকুই কাজ, পরে কি আছে সেটা ব্যাপার না, পরেরটা যেমন আছে তেমনই। তো এই যে দিস ইজ কারেক্ট। পরেরটা দেখো তো, আই হ্যাড হার্ডলি রিচড বিফোর ইট স্টার্টেড রেইনিং, এটা ঠিক আছে কিনা? এটা ঠিক নাই, কেন ঠিক নাই? কারণ হার্ডলি দ্বারা শুরু হয় নাই, হার্ডলি তো পরে গেছে। তো পরে গেছে, তাহলে ঠিক নাই কেন? আই হ্যাড হার্ডলি রিস্ট, ওটা তো যে স্বাভাবিক সেন্টেন্স, করতেছে তাই না? তার এটা অর্থ ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, কেননা এখানে হার্ডলি কিন্তু সেন্টেন্সের শুরুতে আসেই নাই। যেহেতু আসে নাই, তার হ্যাঁ, মানে এটা স্বাভাবিক সাবজেক্ট sentence। আগেই বসবে। সাবজেক্ট আগেই বসবে, তারপরে হেল্পিং ভার্ব বসবে। কথা বুঝছো? তো এই আর হ্যাঁ, কি। বুঝছি। তাহলে এটা অ্যান্সার করো, আর ইউতে আসছে এই কোশ্চেন, কোনটা হবে? উইল ইউ সি। দেখো যেহেতু অ্যাডভার্ব আসছে শুরুতে, রেয়ারলি, দ্যাটস ওয়াই আমাদের শুরুতে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে তারপর তোমার মেইন অন্যান্য ভার্ব। কিছু। তো এখানে দেখো ইউ সি হবে না, উইল ইউ সি, তারপরে ইউ উইল সি, ইউ হ্যাভ সি, তাহলে কোনটা হবে? উইল ইউ উইল সি ইউ বি সি। নাম্বার। হ্যাঁ, ওকে, বাকি সবগুলোতে দেখো সাবজেক্ট আগে চলে আসছে। এটাতে চলে আসো, ড্যাশ রিসিভড লো ডিগ্রিজ অ্যাজ টুডে, কি হবে? নেভার হ্যাভ সো মেনি ওমেন। ইয়েস, যেহেতু নেবার আসছে, তাহলে এই যে সো মেনি উমেন, এটা পুরোটাই সাবজেক্ট। তো তাহলে সাবজেক্টের আগেই আমাদের হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপরে সাবজেক্ট আসবে। এটাই কারেক্ট। এখানে দেখো নেভারের পরেই সাবজেক্ট চলে আসছে, এরপরে হেল্পিং ভার্ব এসেছে, এটা ভুল। আর এখানে তো হয়ই নাই। এখানে চলে আসো, এটা ডিউর কোশ্চেন। Dash so many people been out of work as today. নেভার বিফোর হ্যাভ। ইয়েস, এটা হচ্ছে কারেক্ট, কারণ দেখো নেভার বিফোর আছে যেহেতু, তাহলে এই যে সো মেনি পিপল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এর ভার্বটা তার আগে আসতে হবে, হেল্পিং ভার্ব। ওকে, সেজন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। তারপরে এটাতে চলে আসো, এটা বলো, হার্ডলি, হি হ্যাড অর হ্যাড হি, কি হবে? হ্যাড হি। হ্যাড হি। হ্যাঁ, এটা দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটার। এখন চলে আসো ইনভার্সন রুল 2 তে। সেটা হচ্ছে যখন অনলি থাকবে, এরপরে অ্যাডভার্ব থাকবে, অথবা অনলি থাকবে, এরপরে প্রেপোজিশন থাকবে, তারপর নাউন ফ্রেজ থাকবে, তখনও আমরা পার্শিয়াল ইনভার্সন করব। সো দেখো, অনলি লাস্ট মান্থ, সো লাস্ট মান্থ কি অ্যাডভার্ব অফ টাইম?
দ্যাটস ওয়াই অনলির পরে যখন অ্যাডভার্ব আসছে তখনও আমরা কি ইউজ করব, পার্শিয়াল ইনভার্সন ইউজ করব। সো এটা কি ঠিক আছে? অনলি লাস্ট মান্থ হি ডাইড, ইজ দিস রাইট? না, এটা ঠিক নাই। তো তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? কারণ এটা তো এখানে দেখো তো হেল্পিং ভার্ব নাই, সো এটাকে হেল্পিং ভার্ব মানে কি হেল্পিং ভার্বটাকে ধার করে নিয়ে আসতে হবে, যে ডিড হি, এরপরে কি ডাইড হবে? ডিড এর পরে কি ডাইড হয়? শুধু ডাই হবে, V1। কথা বুঝছো? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অনলি লাস্ট মান্থ ডিড হি ডাই। ওকে, এটাতে চলে আসো, দেখো জেইউ সিইউ আর ডিউ সবগুলাতে আসছে এই কোশ্চেন। ড্যাশ ডিড আর্থার রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার? only after entering the store. এটা কি ডি নাম্বারটা হবে না? ইয়েস, দেখো ওই যে অনলির পরে প্রেপো আসছে, তারপরে দেখো এন্টারিং দ্য স্টোর। সো এই যে ভার্বটা যেটা সেটা আমাদের আগে চলে আসছে। তো এখানে কি হবে, এই যে দেখো অনলির পরে প্রিপোজিশন, তারপরে নাউন ফ্রেজ, এই যে এন্টারিং দ্য স্টোর, তারপরে দেখো ডিড ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে এটা আছে। ওকে, সেইভাবে হবে আর কি। অনলি আফটার এন্টারিং দ্য স্টোর ডিড আর্থার রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার। বুঝছো সবাই? এটা হচ্ছে নাউন ফ্রেজ, এইটুকুতে আবার কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ, পুরোটাই একটা একটা হিসেবে কাউন্ট করবে, আলাদাভাবে কাউন্ট করতে গেলে প্রবলেম হয়ে যাবে। এরপর আসে যে অনলি আফটার আই ড্যাশ হোম, এটা কি হবে? এটা যদিও ওই রুলস অনুযায়ী আসে না, কিন্তু এখানে এমনিতে তোমার দেখো এই যে ডিড আই, তার মানে স্ট্রাকচার ঠিকই আছে, কিন্তু এই জায়গাতে টেন্স কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। পয়েন্ট হবে ভাইয়া। ইয়েস, এটা হবে ওয়েন্ট। অনলি আফটার আই ওয়েন্ট হোম, কারণ দেখো এখানে ডিড আই আছে। ওকে, তারপর চলে আসো এখানে, এটা তো হইলই, এখানে চলে আসো যে ইনভার্সন রুল 4, নট ওয়ান্স, নট অনলি, বাট অলসো, নট আনটিল, নট এ, এগুলোর পরে যদি নাউন থাকে তখনও আমরা পার্শিয়াল ইনভার্সন ইউজ করব। তো দেখো নট অনলি আর দ্য জুস অ্যান্ড পাল্প অফ দ্য গ্রেপ ইউজফুল, বাট ভেরিয়াস প্রোডাক্টস আর মেড ফ্রম দি স্কিনস অ্যান্ড সিডস। ঠিক আছে, তো এখানে আমাদের যদি পার্শিয়াল ইনভার্সন ইউজ করতে হয় তাহলে কোথায় আছে সেই এটা বলো। উম এই যে দেখো আর মেড, মানে ভেরিয়াস প্রোডাক্টস ফ্রম দি স্কিনস অ্যান্ড সিডস, এটা কি ঠিক আছে? শুরুর এটা আটটা ঠিকই নাকি আছে। নট অনলি আর ওই আটটা নাকি? হ্যাঁ, এটা হইতে পারে যে আর দ্য জুস, মানে জুস আর না বলে আর দ্য জুস অ্যান্ড পাল্প অফ দ্য গ্রেপস বাট ভেরিয়াস প্রোডাক্টস আর মেড ফ্রম দি স্কিনস অ্যান্ড সিডস। এটা কি ছিল, এটা কি ভুল ছিল না ঠিক ছিল? পুরো কনফিউজিং জায়গা ধরে দিল। প্রথমটা দেখলে তো ঠিকই মনে হয়, পরে আবার কেন জানি অনেক বড় লাইন তো। হ্যাঁ, মানে এখানে কোন জায়গায় যে জিনিসটা আছে সেটাই বোঝা যাচ্ছে না। Anyway, পরেরটাতে আসো, এখানে এটা অ্যান্সার করো তাহলে বুঝবা। নট ওয়ান্স হ্যাজ আওয়ার নেইবার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। সো এইটার সঠিক কোনটা হবে, মানে এটাকে আমরা যদি এমনিতে বলি নর্মালি, এটার মিনিংটা কি আসে, এই কথাটার মিনিংটা কি আছে দেখো। যেহেতু নট ওয়ান্স আসছে, তারপরে দেখো হেল্পিং ভার্ব আসছে, তারপরে সাবজেক্ট আসছে, তার মানে আমাদের ইনভার্সন ঠিক আছে, কিন্তু এটা মিনিংটা কি দেয় সেটা হচ্ছে এখান থেকে যাচ করো। বি নাম্বার। দেখো এটা হচ্ছে বি নাম্বার। এই যে সে আমাদেরকে কখনো ইনভাইটই করে নাই, নট ওয়ান্স মানে কি একবারও না, তার মানে হচ্ছে নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। বুঝছো? আওয়ার নেইবার হ্যাজ নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। সো এই টাইপের এগুলো আবার বিউপি এফবিএসসি বেশি দেয়, তোমাকে এরকম সেন্টেন্স দিয়ে বলবে যে কোনটা বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে এখানে। তো তুমি তখন সবগুলো অ্যান্সার দেখলে মনে হবে যে সবগুলোই উত্তর, আবার চারটা না পাঁচটাও থাকে অপশনে, আরো কনফিউশন। আচ্ছা, এবার চলে আসো যে ইনভার্সন রুল। আচ্ছা বলো তো বিউপিতে এবার কাট মানে নেগেটিভ মার্ক কত? 0.5। হ্যাঁ, 0.5। সো খেয়াল রাখো এটা। এটা বলো ইনভার্সন রুল 0.5, দ্যাট ইজ প্রেপোজিশন, তারপরে তোমার নো, তারপর যদি নাউন থাকে, অর্থাৎ দেখো যে ইন নো ওয়ে, ইন নো টাইম, অন নো অ্যাকাউন্ট, আন্ডার অর ইন নো সার্কামস্টেন্সেস, এটসেট্রা, এগুলো যদি থাকে তখনও আমরা কি ইউজ করব, পার্শিয়াল ইনভার্সন ইউজ করব। তো দেখো ইন নো ওয়ে
উই ক্যান না হয়ে কি হয়েছে, ক্যান উই, অর্থাৎ হেল্পিং ভার্বটা আগে আসছে, তারপরে সাবজেক্ট গেছে, জাস্টিফাই মিলিটেন্সি। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন। সেখানে উই ক্যানের জায়গায় কি হবে, ক্যান উই হবে, হেল্পিং ভার্ব আগে আসবে। সেই হচ্ছে কি ইনভার্সন। এখন ইনভার্সন যদি আসে পারবা না, বলো। হ্যাঁ জি ইনশাল্লাহ ভাইয়া পারবো। পারবো। এটা খুবই সিম্পল একটা টপিক, কিন্তু যারা এটা জানে না তারা এটা জীবনে মিলাইতে পারবে না, আর যারা জানে এটা সেকেন্ডের মধ্যে মিলাই ফেলতে পারবে। এই ঠিক তেমনি এরকম আরেকটা টপিক হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার বেসিক যদি কথা বলি, তাহলে এখানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে ধরো যার সম্পর্কে বলা হয়েছে তাকেই বসাতে হবে। ঠিক আছে, মানে শুরুতে যার সম্পর্কে বলা হয়েছে বা কমার পূর্বে যার সম্পর্কে বলা হয়েছে সেই কমার পরে বসবে। হুম, তো সেই জায়গা থেকে দেখো, আমরা এখানে কনসেপ্টটা লিখে দিচ্ছি। কনসেপ্ট কনসেপ্টটা হচ্ছে যে কমা, যে কমার পূর্বে যার সম্পর্কে বলা হবে, কমার পরে তাকেই বসাতে হবে। এটাই হচ্ছে আমাদের রুলস, মানে কনসেপ্ট এটাই। এখন দেখো, অ্যাকর্ডিং টু দি কন্ডিশনস অফ মাই স্কলারশিপ আফটার ফিনিশিং মাই, কি আছে এখানে, ডিগ্রি ড্যাশ। সেটা কি হবে বলো, এখানে অপশন 4টা দেওয়া আছে, কনসেপ্ট অনুযায়ী বলো। আফটার, সরি, অ্যাকর্ডিং টু কন্ডিশনস অফ মাই স্কলারশিপ আফটার ফিনিশিং মাই ডিগ্রি ড্যাশ। I will be employed by the university. হ্যাঁ দেখো, এই যে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, এটা কে, এটা কি ইউনিভার্সিটি করতেছে না তুমি নিজে করবা? তুমি নিজে করবা, তাই না? তো তাইলে এখানে মাই এডুকেশন হবে, এমপ্লয়মেন্ট হবে, দা ইউনিভার্সিটি হবে, হবে না। হবে যে আই উইল বি এমপ্লয়েড, মানে সাবজেক্ট হিসেবে আই কে আসতে হবে, যার কথা বলা হয়েছে সেই এরপর কাজ করবে। কথা বুঝছো? তো তাহলে সঠিক উত্তর হচ্ছে আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি। এ হচ্ছে কনসেপ্ট। এবার চলে আসো নেক্সটটাতে, আফটার সিইং দ্য মুভি। এখন এই মুভি দেখছে কে, বলো। এই কাজটা করছে মানুষরা। কে? মানুষরা। তাহলে এবার উত্তর বলো কোনটা হবে। Many Many people people. wanted to read the book. হ্যাঁ, এই যে দা বুক কি হবে, হবে না, দা বুক হবে না, দা রিডিং অফ বুক হবে না। তাহলে মানুষ যেহেতু এটা করছে, তাহলে মানুষই আগে বসবে, মেনি পিপল ওয়ান্টেড টু রিড দ্য বুক, সঠিক উত্তর এটা। ঠিক আছে, এরপর এটা বলো, ওয়াইল গোয়িং টু দ্য ক্লাস। এখন গোয়িং টু দ্য ক্লাসে কে গেছে, কুত্তা গেছে নাকি মানুষ গেছে নাকি স্টুডেন্ট গেছে, বলুন। মানুষ স্টুডেন্ট গেছে, Student. আই ওয়াজ বিটেন বাই এ ডগ। I was beaten এই by যে a dog. আই ওয়াজ বিটেন বাই ডগ, এই ডগের কোনো কথা হবে না। হ্যাঁ, ওকে। তারপর এটা বলো, which one is correct, having finished the assignment the TV was turned on। এখন এখানে কোনটা কারেক্ট, সেন্টেন্স কারেকশন হিসেবে আসছে। তো এই যে কাজ অ্যাসাইনমেন্টটা যে করছে, কে করছে? তুমি করছো। আমি করছি। তাহলে টিভি কিভাবে হয়, আর্টিকেল কিভাবে হয়, এটা মানে সেটা তোমার হবে ভাষা নাকি, কি? হ্যাভিং ফিনিশ দ্য Have, আই টার্ন অন দ্য টিভি। ইয়েস, did. এটাই কারেক্ট। ওকে, হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট আই টার্নড অন দ্য টিভি, কারণ এই যে অ্যাসাইনমেন্ট ফিনিশ তো আমিই করছি, তাহলে আমি এখানে বসবো। কথা বুঝছো? এই হচ্ছে গিয়ে ড্যাংলিং মডিফায়ার্স। তো এই যে ইনভার্সন এবং ড্যাংলিং মডিফায়ার্স থেকে যদি কোশ্চেন আসে, পারবে না? ইনশাল্লাহ পারবো। আর কি কোনো টপিক আছে যেটা স্কিপ হয়েছে সামহাউ, কোনো গ্রামারের টপিক? ড্যাগলিং মডিফায়ার কি অনেকটা প্যারালালিজমের মতো? প্যারালেলিজম তো হচ্ছে তোমার অনেকটা ওইটার মতো বলা যায়, কাইন্ড অফ। প্যারালেলিজম হচ্ছে যে তুলনা, সেম জিনিস রাখতে হবে, যেমন রোড এখানকারটা ওইখানকার রোডের সাথে তুলনা হবে, এখানে জিরান্ড থাকলে ওইখানেও জিরান্ড থাকতে হবে, এখানে ইনফিনিটিভ থাকলে ওইখানে ইনফিনিটিভ, এখানে আর্টিকেল বা ডিটারমিনার প্লাস নাউন থাকলে ওই পাশে ডিটারমিনার প্লাস নাউন। তো মানে ওইটা হচ্ছে অন্য হিসাব, বাট এটা কাইন্ড অফ ওই টাইপেরই জিনিস, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তোমার এই যেই জিনিসটা যেটা মডিফাই করতেছে, সেটা যার কথা বলতেছে সেই এখানে কাজটা করবে। বুঝছো? এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার্স বলে, মানে এই যে মডিফিকেশনটা তাকে নির্দেশ করতেছে, কমার পরের ব্যক্তি সেই হবে যাকে নিয়ে বলা হয়েছে। বুঝছো? জি ভাইয়া বুঝছি। পয়েন্ট ইরোরটা একবার দেখাই দিয়ে।
কোনটা? পয়েন্ট পিন পয়েন্ট এরর? জি ভাইয়া। পিন পয়েন্ট এরর না ওইদিন করালাম, গত গত ক্লাসে না করাইছি, এই যে বই থেকে যেদিন ক্লাস নিলাম সেদিন। ওটা রেকর্ড ক্লাস দেখো, ভিডিওতে আছে ভাই গত এই ক্লাসে। গ্রুপ ভার্সটা বুঝতে ঝামেলা হয় আর কি। গ্রুপ ভার্স তো বোঝার জিনিস না, গ্রুপ ভার্স তো মুখস্থ করার জিনিস। মানে অর্থ আমি এর সাথে মনে হয় যে সামঞ্জস্য না এরকম। এখন এটা তুমি করতে পারো কিভাবে বলি, গ্রুপ ভার্বস এর মধ্যে তো আমি লিস্ট আউট করে দিছি যে কোনগুলা কোনগুলা পড়তে হবে, ওখানে অনেক বেশি আমি কমাই দিছি। বাট এটা ভোকাবুলারি টপিক, মানে মুখস্থই করা লাগে। আর যদি বলো যে ভাইয়া ইম্পর্টেন্ট কোনগুলা, তো ধরো কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেমন কল, হ্যাঁ কল, কল অন, কল ফর, কল ইন, এগুলা থেকে আসবেই। ডাই দিয়ে যেগুলো, ডাই ফর, ডাই ফ্রম, ডাই বাই, ডাই অফ, এগুলো আসবেই। তারপর ধরো টেক, টেক এরটা আসবেই। তারপরে ব্রিং, ব্রিং এরটা আসবেই। বার্স্ট এরটা আসবেই। তারপরে তোমার এ দিয়ে কি আছে, অ্যাবাইড বাই, অ্যাবাইড ইন, অ্যাবাউন্ড উইথ, এরকম কিছু কয়েকটা ছিল হয়তো। তারপর ধরো তোমার মানে যেগুলো মোস্টলি কমন, এগুলো একটু ভালোভাবে পড়ো, তাহলে দেখবে যে কমন পেয়ে যাবা। কেননা অত বিদঘুটটা যেগুলা বা নেগেটিভ অড যেগুলা সেগুলা থেকে আসে না, পরিচিত যেগুলা সেগুলাই আসে, যে কল, ব্রিং, ডাই, তারপরে টার্ন, টেক, এগুলা থেকে বেশি আসে। আর ওইখানে এখন কোনটা থেকে যে দিবে, ইন থেকে দিবে না অফ থেকে দিবে না ফর থেকে দিবে, এটা তো আমিও বলতে পারতেছি না। তো তোমাকে কষ্ট করে হলেও সবগুলাই পড়তে হবে। এখন এখানে আমি যখন জিইউতে পরীক্ষা দেই আর কি, ধরো জাহাঙ্গীরনগরে ফার্স্ট টাইম যখন পরীক্ষা দেয়, আমি তো তখন সায়েন্সের প্রিপারেশন নিছিলাম, তখন ডি ইউনিটে আমাদের এই গ্রুপ ভার্বস থেকে কোশ্চেন দিছিল। আমার সময় দিছিল দিছিল যে হচ্ছে যে ডাক্তার ডাক আর কি এইটা। তো তখন ছিল যে কল ইন। তো আমি তো এটা পড়ি নাই। আমি হচ্ছে মানে আগে থেকে ইংলিশ ভালো পারতাম, সেই হিসাবে ওই যে মানে নিজের উপর কনফিডেন্স ছিল যে মিলতাছে, কল ইন মানেই মনে হয় ডাকা হবে, এইভাবে দাগে দিছি, হয়ে গেছে। কিন্তু পরে বের হয়ে নিজের কাছে খারাপ লাগছে যে এজ এ স্টুডেন্ট কলের যেগুলো আছে এগুলো তো আমার জানা উচিত ছিল, এগুলো না জেনে কেন আমি পরীক্ষা দিতে ঢুকছি। হুম। তো এটা তো তুমি টিচারকে কোশ্চেন করলে হবে না যে এই কোশ্চেন কেন দিল, এরকম। এটা তোমারই রেসপন্সিবিলিটি, বেসিক রেসপন্সিবিলিটি, যে তুমি কলের গুলা পড়বা, ব্রিং এর গুলা পড়বা, তারপর ডাইয়ের গুলা পড়বা, তারপর টেকের গুলা পড়বা। ঠিক আছে, তো যেগুলা তোমার কাছে এরকম ইম্পর্টেন্ট মনে হবে এগুলা সবগুলো একটু পড়ে নাও, দেন বাকিটা আল্লাহ ভরসা। আর আসলে এগুলোর ভিতর থেকে আসবে কোশ্চেন, অত বেশি যাবে না। বুঝছো? জি ভাইয়া। আর ওই যে আমি তো একটা লিস্ট করে দিছি, ওই লিস্ট পাইছো যে কোনগুলা কোনগুলা পড়তে হবে, ওই শিটটা কি পাইছো? বিউপি গ্রুপে আছে হয়তো, বিউপি কনফার্ম ব্যাচ, ওটাতে। এনিওয়ে আমি তোমাদের ভোকাবুলারির উপরে নেক্সট দিন ক্লাস নিব ভাবছি, আগামীকালকে। তো এখানে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা, মানে কিভাবে পড়বা আর কি, কোত্থেকে কি পড়বো, ওটার উপর একটা ওভারভিউ ক্লাস নিয়ে নিব ভোকাবুলারি। এখন আসো এই যে লিটারেরি টার্মস, লিটারেরি টার্মস থেকে পরীক্ষা আসতে পারে, মানে এই আমরা লিটারেচার তো বিউপির জন্য অতটা লাগে না, বাট বেসিক একটা ক্লাস হিসেবে তোমার এই জিনিসগুলো জানা লাগবে। এটা থেকে ডিউতেও 1 মার্ক পাবা, বিউপিতেও পাওয়ার সম্ভাবনা হাই, যেহেতু গত বছর ডিউতে আসছে তার মানে বিউপিতেও আসবে। তো দেখো সিমিলি জিনিসটা কি, সিমিলি হচ্ছে তোমার উপমা, মেটাফোরও সেম, সিমিলি মেটাফোর কাইন্ড অফ সেম জিনিস, একটাতে কিছু শব্দ থাকে একটাতে কিছু শব্দ থাকে না। পার্সনিফিকেশন মানে হচ্ছে যে কোনো কিছুকে ব্যক্তি রূপে প্রকাশ করা আর কি, যে পার্সন মানে ব্যক্তি, আর পার্সনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তি রূপ দান করা। যেমন বললাম যে হচ্ছে যে তোমার কি বলে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এখন সময়ের স্রোত তো ওয়েট ওয়েট করে না, তার তো ওয়েট করা, অপেক্ষা করা, এটা তো মানুষের কাজ। তো এখানে টাইম এন্ড টাইডকে আমি মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। অ্যালিটারেশন, এটা রূপক, অক্সিমরন, এখানে হচ্ছে ধরো ওই যে বললাম তুমি ভয়ঙ্কর সুন্দর, তুমি একবার বলতেছো ভয়ঙ্কর আবার বলতেছো সুন্দর, তো এরকম আর কি। নেগেটিভ আবার অ্যাফার্মেটিভ দুইটাকে একসাথে ইউজ করা। হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জন করা। হুম। এই যে দেখো না অতিরঞ্জন, তোমার স্বনামধন্য, গুণী ব্যক্তি, তারপরে আরো কত কিছু আছে না, যে জনদরদি, সমাজসেবক। এই আবার ওই যে অন্য লাইনও আছে, এটা তো শুধু এক লাইনে রাজনীতিবিদদের কাছে, আবার অন্য দেখো আলেমে বিন, তারপরে হচ্ছে কি আলেমে দিন, তারপরে ইয়া মানে 11 ডিগ্রি শুনতে শুনতে শেষ, যে বক্তা আসবে ডিরেক্ট নাম করে দেয়, আলামি হক্কানি। হক্কানি আলেম টালেম, তারপরে মানে কি যে কয়, মানে রীতিমতো শুনলে মেজাজ খারাপ লাগে।
তো ইয়ার সুন্দর একটা নাম আছে, নামটা ক। হ্যাঁ, ডিগ্রি 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 কইতেই গেছে, ওই জন্য হ্যাঁ কি না কি হয়ে গেছে। মেজাজ খারাপ লাগে হুজুরে করে, এই কারণে আমি দেখতে পাই না। এরপর না, দেখো, অনেক হুজুর আছে তারা এটা লাগাইতে দেয় না, অত কিছু লাগাইতে দেয় না, শুধু নাম লিখতে ওইগুলাই বলে। ওইগুলাই আসলে শিক্ষিত, বাকি সবটাই হচ্ছে ধান্দাবাজ, টাকা কামাইতে আসছে আর কি, ধর্ম ব্যবসা সব। দেখো, এই যে হোমোফোনস, অ্যাক্রোনিম। তো হোমোনিমস মানে হচ্ছে যে তোমার একই সেন্টেন্স, একই স্পেলিং এরকম হবে, আর হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ হবে। তারপরে হোমো কথাটার মানে হচ্ছে একই, আর হেটারো কথাটার মানে হচ্ছে ভিন্ন। ঠিক আছে, এটা মনে রাখবা। অ্যাক্রোনিম মানে তো বুঝছোই, শর্ট ফর্ম। ওকে, তো আমরা শুরু করি। যে সিমিলি জিনিসটা কি? সিমিলি হচ্ছে যে কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইথ দি হেল্প অফ দিস ওয়ার্ড। এই যে এজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এই শব্দগুলাকে ইউজ করে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে যখন আমি তুলনা করব, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা সিমিলি বলবো। যেমন দেখো, শেরে বাংলা ইজ এজ ব্রেভ এজ এ টাইগার। হ্যাঁ, শেরে বাংলাকে কি বলা, কিসের সাথে তুলনা করে? টাইগারের সাথে। এখন দেখো, এই যে তুলনাটা করলাম, এজ ব্রেভ এজ, সেখানে এজ ইউজ করছি, এভাবে তুলনা করছি। আমি ডিরেক্টলি কিন্তু বলিনি যে শেরে বাংলা ইজ এ টাইগার, সেটা কিন্তু বলি নাই। কি বলছি? ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার। সো এই অ্যাজ অ্যাজ থাকার কারণে এটা সিমিলি হয়েছে। ওকে, তারপর দেখো, আই ওয়ান্ডার্ড অ্যাজ এ ক্লাউড। তো অ্যাজ থাকার কারণে এটা সিমিল হয়েছে। মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড। এখানে লাইক ইউজ করার কারণে এটা সিমিল হয়েছে। তার মানে এই যে লাইক, অ্যাজ, রিসেম্বল, অ্যাজ, দ্য সেম এজ, তারপর অ্যাজ অ্যাজ থাকলে এটা কি হয়? এটা সিমিলি হয়। কিন্তু যদি সরাসরি এগুলা না থেকে তোমার কম্পারিজনটা হয়, যেমন তুমি যদি বলতা মাই হার্ট ইজ এ সিঙ্গিং বার্ড, লাইক ছাড়াই, তখন সেটা হয়ে যেত মেটাফর। আবার ধরো, আই ওয়ান্ডার্ড, মানে এখানে তো অ্যাজ এমনিতে লাগে, অ্যাজ না থাকলে এটা মিলেও না। ধরো এইটা যে শেরে বাংলা ইজ এ টাইগার, তখন সেই ক্ষেত্রে সেটা মেটাফোর হয়ে যেত, কারণ তখন একদম ডিরেক্ট কম্পারিজন হয়ে গেছে। তো সেটাই দেখো, এই যে এটা, দি কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইদাউট দি হেল্প অফ দিস ওয়ার্ড, মানে এই ওয়ার্ড গুলো থাকবে না সেখানে, একদম ডিরেক্ট তুলনা হয়ে যাবে। এই যে মধুসূদন, হ্যাঁ মধু দাদু, মাইকেল মধু দাদু, দেখো কি করছে, সে হচ্ছে আগুন, হি ইজ এ ফায়ার। ওকে, ধরো এই যে ফায়ার এঁকে ফেলছি। তারপর দেখো, এই যে তোমার শেরে বাংলা ওয়াজ এ টাইগার অফ আওয়ার কান্ট্রি, এখানে কোনো এই যে এজ, লাইক, রিসেম্বল এই ধরনের শব্দ আছে নাই, ডিরেক্টলি তাকে টাইগার বলে দিলাম, তাহলে এটাই হচ্ছে মেটাফোর। মাই ব্রাদার ওয়াজ বয়লিং ম্যাড, হ্যাঁ, তার মানে তাকে ডিরেক্টলি বয়লিং ম্যাড বলে ফেললাম। তারপর সঞ্চারী ইজ এ রোজ, এখানে ডিরেক্টলি রোজ বলে ফেললাম। সো এইটাই হচ্ছে তোমার মেটাফোর, যেখানে তুলনাটা হবে এজ, লাইক, রিসেম্বল, এজ, দ্য সেম এজ, এগুলা দিয়ে, সরি এগুলা ছাড়া। ওকে, আর সিমিলের ক্ষেত্রে এগুলা দিয়ে। তো এই দুইটা জিনিস পরীক্ষা আসে। ইনফ্যাক্ট যেহেতু তো এটা আসবেই এইগুলা, কিন্তু গত বছর ডিউতেও আসছে অক্সিমোরন থেকে। সো বিউপিতে দিতে পারে আর কি, তোমরা পড়ে নিবা। তারপর চলে আসো পার্সনিফিকেশন, এটা খুবই মজার জিনিস, মানে এটা তোমরা এমনিতে সবাই শুনছো, কিন্তু জিনিসটা যে এরকম একটা জিনিস এটা ভাবো নাই। সেটা হচ্ছে যে নন লিভিং জিনিসকে যখন লিভিং জিনিস হিসেবে তুলনা করা হয় বা প্রেজেন্ট করা হয়, মানে যেটা হচ্ছে বস্তুবাচক জিনিস, বা যেটা এমনিতে তোমার বস্তু ব্যক্তি কিছুই না, সেটাকে আমরা কি করতেছি? মানুষ বা পার্সনিফিকেশন করতেছি, ব্যক্তি রূপদান করতেছি। যেমন টাইম অ্যান্ড টাইড। হুম, টাইম অ্যান্ড টাইড এটা কি কোনো ব্যক্তি? ব্যক্তি না। তো এইটাকে বলতেছি যে ওয়েট ফর নান। এখন এই যে ওয়েট করা, এই ওয়েট করার কাজটা তো একটা ব্যক্তির কাজ, সেটা মানুষেরই কাজ, মানুষই অপেক্ষা করতে পারে। বা ধরো লিভিং, লিভিং জিনিসের কাজ, কিন্তু সেইটা না হয় আমরা এই বস্তুবাচক এই জিনিসগুলাকে আমরা কি করতেছি? বলতেছি ওয়েট ফর নান। তার মানে এখানে এই জিনিসটাকে, নন লিভিং জিনিসকে আমরা লিভিং রূপদান করতেছি, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। তারপর এই যে টাইম ইউ ও আর ওল্ড জিপসি ম্যান, এখানে টাইমকে আমরা ম্যানের সাথে বলতেছি। তারপর মিস্টার নিউমোনিয়া, এখানে নিউমোনিয়াকে আমরা মিস্টার বলতেছি। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলোই হচ্ছে তোমার পার্সনিফিকেশন, বুঝছো? তারপর চলে আসো যে অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে অকারেন্স অফ দ্য সেম সাউন্ড অর লেটার, স্পেশালি কনসোনেন্ট ইজ নোন অ্যালিটারেশন। মানে কনসোনেন্টের বারবার অকারেন্স ঘটবে বা বারবার এটা অকার হবে। যেমন অ্যালোন, অ্যালোন, অল অ্যালোন। তো দেখো এখানে অ্যালোন, অ্যালোন, অল অ্যালোন এইগুলা বারবার আসছে। ওয়াটার, ওয়াটার, এটা বারবার আসছে। তারপরে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক, ফেদার ফ্লক। তো এই যে তোমার কনসোনেন্ট সাউন্ড বা এরকম যখন সেম সাউন্ড বারবার অকার হবে, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে অ্যালিটারেশন। ঠিক আছে, অ্যালোন, অ্যালোন, অল অ্যালোন, ওয়াটার, ওয়াটার, এভরিওয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। ঠিক আছে, তারপর ফেদার ফ্লক, এগুলো হচ্ছে অ্যালিটারেশন। এরপর আসলে যে অক্সিমরন, যেটা থেকে গত বছর ডিউতে আসছিল, যে অক্সিমরন জিনিসটা কি? সেটা হচ্ছে উইথ অপোজিট মিনিং উইদিন এ ওয়ার্ড অর ইন এ ফ্রেজ, দ্যাট ইজ সেলফ কন্ট্রাডিকশন। মানে একটা একটার বিপরীত, কিন্তু তাও তুমি একসাথে বলতেছো। যেমন হি ইজ রেগুলারলি ইরেগুলার,
মানে সে নিয়মিত অনিয়মিত, বুঝছো? এটা আর কি, মানে সে এতই অনিয়মিত যে বলতেছে যে রেগুলারলি রেগুলার। মনে করো যে তুমি, যেমন এই যে আমি, ঠিক আছে, রেগুলারলি লেট করে ক্লাস শুরু করি, তার মানে আমি রেগুলারলি রেগুলার, বুঝছো? তারপর দেখো হি ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, মানে সে এতই ডিস্ট্রাকটিভলি যে বলতেছে কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ। আবার ধরো বললা যে ভয়ঙ্কর সুন্দর, তুমি ভয়ঙ্কর সুন্দর, তো সুন্দরী হবে আর কি, সুন্দর বলে তো কিছু না, ছেলেদেরকে হ্যান্ডসাম বলতে হবে, সুন্দরী কাইন্ড অফ। তো এই যে ভয়ঙ্কর একবার বলতেছো আবার সুন্দর বলতেছো, তো দ্যাটস ওয়াই এটাও অক্সিমরন হয়ে গেল। আচ্ছা, তারপর চলে আসো যে হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জন। এই যে ক্রিয়েটস হাইটেন্ড ইফেক্ট থ্রু ডেলিভারেট এক্সিগারেশন, এরকম এক্সিগারেশন করে কথা বলে। 10,000 স এট এ গ্ল্যান্স, মানে এক দৃষ্টিতে সে 10,000 দেখে ফেলছে। এটা কি আদৌ সম্ভব? এক দৃষ্টিতে 10,000 একটা গ্ল্যান্স দেখা যায় না, এটা বেশি অতিরঞ্জন করা হয়ে যাচ্ছে। ইন নেভার এন্ডিং লাইন, মানে শেষ হয় না এরকম লাইন, তো লাইন তো শেষ হয়ই, তো এটাও অতিরঞ্জন হয়ে গেছে। তারপর আই কলড ইউ 1,000 টাইমস, তার মানে আমি তোমাকে 1,000 বার কল দিচ্ছি, অ্যাকচুয়ালি 1,000 বার কল কেউ দেয় না, তো এখানে এটা অতিরঞ্জন, হাইপারবোল। আর হোমোনিমস হচ্ছে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন সেম কিন্তু মিনিং ডিফারেন্ট। দ্যাট ইজ ইউ আর রাইট, এখানে রাইট মানে হচ্ছে সঠিক, আবার এখানে যখন বললা রাইট সাইড সেটা মানে হচ্ছে ডান দিক। সো এই হচ্ছে ডিফারেন্সটা, যে মিনিং আলাদা কিন্তু স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, বানান এবং উচ্চারণ দুইটাই সেম। তারপর আসলে হোমোফোনস। হোমোফোন কথাটার মানে কি? ধ্বনি, তাই না? তার মানে এখানে উচ্চারণটা সেম হবে কিন্তু স্পেলিংটা আলাদা হবে। যে দেখো স্পেলিং ইজ ডিফারেন্ট বাট প্রোনাউন্সিয়েশন ইজ সেম। যেমন নিউ, নিউ, এই নিউ হচ্ছে কি NEW, আর এই নিউ হচ্ছে NKNEW। ওকে, আচ্ছা। অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে যে এ ওয়ার্ড ফর্মড বেসড অন দি ইনিশিয়াল লেটার্স অর সিলেবল, এটাকে বলে অ্যাক্রোনিম। যেমন ইউকে মানে কি ইউনাইটেড কিংডম, হুইচ মিনস যুক্তরাজ্য। তারপর BSTA, এটার মানে কি বলতো? বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। ইনস্টিটিউট। ইনস্টিটিউট না ইনস্টিটিউশন? ইনস্টিটিউশন তো একটা পরীক্ষাতে আসছিল না এর আগে? আচ্ছা ঠিক আছে, তাহলে ইনস্টিটিউশন। ATM মানে কি? অটোমেটেড টেলার মেশিন। ব্যাট কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সিম কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তার এটা কি? ওয়াইফাই, ওয়্যারলেস ফিডেলিটি। ঠিক আছে, ফিডেলিটি। তারপর আসো যে অ্যালিগরি। অ্যালিগরি মানে হচ্ছে রূপক, যে ন্যারেটিভ। দেখো ইন হুইচ এ ক্যারেক্টার অর প্লেস অর ইভেন্ট ইজ ইউজ টু ডেলিভার এ ব্রডার মেসেজ অ্যাবাউট এ রিয়েল ওয়ার্ল্ড ইস্যু অর অকারেন্স। মানে এখানে এরকম একটা রূপক কথাবার্তা বা একটা ক্যারেক্টার বা একটা প্লেস বা একটা ইভেন্ট প্রকাশ করা হবে যার মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ডের একটা ইস্যু বা অকারেন্সকে রিপ্রেজেন্ট করা হবে। যেমন এই যে দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, এটা একটা অ্যালিগরি। এখন এইখানেও একটা রিয়েল ওয়ার্ল্ড ইস্যু ছিল। এটা এই যে রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, এটা কার লেখা বলো? ST Coleridge. হ্যাঁ, ST কলেরিজ। ঠিক আছে, কলেরিজ। আর এটা থেকে রিয়েল ওয়ার্ল্ড যে ইস্যুটা বা অকারেন্সটা বা যে মেসেজটা আমরা পাচ্ছি, সেই মেসেজটা কি বলতো? যে মানে নেচারের সাথে কখনো ই করা নাই, মানে একটা তুমি প্রাণীকে তুমি মেরে ফেলবা কোনো কারণ ছাড়া, এটা ঠিক না। ওকে, নেচার রিভেঞ্জ নাই। তারপর হচ্ছে তোমার ধরো এখানে যে পাখিটা ছিল, এই পাখিটার নাম কি? আলবাট্রস, তাই না? আলবাট্রস। সিলিকুই। সিলিকুই মানে হচ্ছে টকিং উইথ দাইসেলফ। দাইসেলফ মানে হচ্ছে নিজের সাথেই। তো সিলিকুই মানে হচ্ছে যে নিজের সাথে কথা বলা। তো এটারই একটা এক্সাম্পল হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে এই যে একটা মানে লাইন, এটা হচ্ছে একটা নাটকের একটা মানে উদ্ধৃতি, যে সেখানে উনি নিজেই নিজেকে বলছে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই জন্য এটাই সিলিকুইর এক্সাম্পল। যেমন ওই যে তোমার নাটকের মধ্যে বিভিন্ন সময় দেখবা যে নিজের সাথে নিজে কথা বলে, হম, কূটনীতিক চিন্তা ভাবনা করে আর কি, ওইটাই সিলিকুই। স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গ করা, কোনো কিছুকে যখন ব্যঙ্গ করে প্রকাশ করা হয়। এই যে দেখো হিউমার, আইরনি, এক্সাজারেশন অর রিডিকিউল টু এক্সপোজ অর ক্রিটিসাইজ পিপলস স্টুপিডিটি অর ভাইসেস, এটাকে বলে স্যাটায়ার। তো স্যাটায়ারের এক্সাম্পল হচ্ছে তোমার গালিভার্স ট্রাভেলস আর একটা হচ্ছে অ্যানিমাল ফার্ম। গালিভার্স ট্রাভেলস কে লিখছে? Jonathan Swift. জোনাথন সুইফট। আর অ্যানিমাল ফার্ম কে লিখছে? জর্জ অরওয়েল। George Orwell. জর্জ ওরেল। গুড। ক্যাটাস্ট্রফি কি? ক্যাটাস্ট্রফি হচ্ছে তোমার একটা মানে লিটারেচারের তোমার কি বলে, দি ফাইনাল অ্যাকশন দ্যাট কমপ্লিটস দি আনরেভেলিং
অফ দ্য প্লট ইন এ প্লে স্পেশালি ইন এ ট্র্যাজেডি, মানে একদম ফাইনাল যে অ্যাকশনটা সেটাকে ক্যাটাস্ট্রফি বলা হয়, ট্র্যাজেডি। এখন ক্যাটাস্ট্রফি আর ক্লাইম্যাক্স হচ্ছে তোমার একটার সাথে উল্টা আর কি অনেকটা। যখন জিনিসটা খারাপ ভাবে হবে, ধরো কেউ মরে গেছে, লাস্টে গিয়ে নায়ক মরে গেছে, তার মানে জিনিসটা খুবই খারাপ হয়েছে না? তো এটা কি বলা হচ্ছে তোমার ক্যাটাস্ট্রফি। যেমন অথেলো এক্সাম্পল, হ্যাঁ, অথেলো। তো এখানে তোমার লাস্টে গিয়ে এরকম একটা ট্র্যাজিক ঘটনা ঘটছে যে নায়ক মরে গেছে বা নায়িকা মরে গেছে, তো এটাই ক্যাটাস্ট্রফি। আর যদি ধরো যে তোমার এরকম হয় যে লাস্টে গিয়ে একদম, মানে এরকম ট্র্যাজিক ঘটনা না কিন্তু এমনিতে পিক টাইম, যেমন বাংলা মুভিতে একদম লাস্টে গিয়া দেয়াল ভাঙ্গে গাড়ি দিয়ে ঢুইকা এসে নায়কের পিডে টিডে নায়িকারে নিয়ে বিয়া শাদী শেষ, ওইটাই হচ্ছে কি, ওটা হচ্ছে ক্লাইম্যাক্স, মানে একদম পিক টাইমটা। বুঝছো? মনে করো যে নায়িকারে মেরে ফেলবে 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 এরকম একটা টাইমিং, দেয়ালে ইট টিট ভাঙ্গা নায়ক আইসা পুরাই ধুমধারাক্কা। ঠিক আছে, তারপর চলে আসো যে আইরনি। আইরনি জিনিসটা কি? দি এক্সপ্রেশন অফ ওয়ান্স মিনিং বাই ইউজিং দি ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট। তো এটা হচ্ছে কি দেখো, যে টিপিক্যালি ফর হিউমারাস অর এমপ্যাথিক ইফেক্ট, ওকে, নর্মালি সিগনিফাইজ দি অপোজিট। মানে এখানে মূলত এমন একটা কথা বুঝাবা যে তুমি বলছো অন্যভাবে বুঝাইছো অন্যভাবে, মানে এরকম যে দেখো, দি এক্সপ্রেশন অফ ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট, মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছো যেটা অপোজিট থেকে মিন করে। যেমন দেখো, ইউর স্মাইল গিভ মি এ পেইনফুল প্লেজার। তো এখানে তুমি কি তারিফ করলা না কি করলা, একটা একটা উল্টা দেখো মিনিং দিতেছে, যে তোমার স্মাইল আমাকে প্লেজার দিচ্ছে বাট সেটা আবার পেইনফুল। সো এটা কি বলা হচ্ছে? আইরনি করা। হুম। তো অনেক সময় এরকম অনেকেই করা হয়, যেমন ধরো ওই যে আমরা হাসিনা, হাসিনা কি বলছে যে ধরো ওই যে কি জানি বলছে, কুমড়া দিয়া বেগুনি করতে। হ্যাঁ, তো এটা ধরো একটা আইরনি হয়ে গেছে, কাইন্ড অফ। ঠিক আছে, তারপর চলে আসো যে অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি হচ্ছে যে আত্মজীবনী, এটা মনে রাখবা। যখন একটা লেখক তার নিজের জীবনী সম্পর্কে লিখে সেটাকে বলে অটোবায়োগ্রাফি। যেমন হিটলারের অটোবায়োগ্রাফির নাম কি বলো তো? মেইন ক্যাম্প, মাই স্ট্রাগল। ইয়েস, মাই স্ট্রাগল বা মেইন ক্যাম্প। আর এই যে আনফিনিশড মেমোরিজ, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ঠিক আছে, তারপর চলে আসো যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, পরীক্ষা আসে, এটা খুব ইম্পর্টেন্ট। লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থাৎ ধরো তুমি দুইটা মানুষ, একজনের সাথে একজনের কথা বলবা, এখন দুইজনের ভাষা ভিন্ন, তো তোমরা দুইজনে ডিসাইড করলে যে আমরা একটা কমন ভাষা ইউজ করবো, যেটা তুমিও জানো আমিও জানি। ওইটাই হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, কমন ল্যাঙ্গুয়েজ। প্যারাডক্স হচ্ছে কি তোমার, it is a statement that appears at the first to be contradictory but upon reflection then makes sense, মানে প্রথমে এটা কন্ট্রাডিক্টরি মনে হয় কিন্তু পরে গিয়ে এটা সেন্স মেক করে, প্যারাডক্স। তো এটার এক্সাম্পল কি হইতে পারে? যে শুরুতে মনে হয় যে কি নাকি, কিন্তু পরে গিয়ে একটা সেন্স মেক করে। এটার এক্সাম্পল কি ক্লাসে বলছিলাম, এখন তো ভুলে গেছি। Less is more. হ্যাঁ, মনে পড়ছে। ধরো বললাম যে লেস ইজ মোর, তো লেস ইজ মোর মানে কি? তোমার কাছে মনে হতে পারে যে ভাই এটা কোনো কথা বললো, লেস ইজ মোর, কিন্তু পরে গিয়ে যখন এটা নিয়ে তুমি চিন্তা করবা তখন তোমার কাছে মনে হবে যে না, আসলেই তো লেস ইজ মোর, তাই না? শুরুতে দেখে মনে হচ্ছে যে কম কেন বেশি হবে, এরকম কন্ট্রাডিক্টরি মনে হবে, কিন্তু পরে গিয়ে এটা একটা সেন্স মেক করবে। লেস ইজ মোর একটা একটা কন্ট্রাডিক্টরি, কিন্তু একটু চিন্তা করলে এটা একটা খুব সুন্দর মানে ফিলোসফি তোমাকে দিবে। ফেবল কি? ফেবল হচ্ছে একটা শর্ট স্টোরি যেখানে এনিম্যাল অ্যাজ ক্যারেক্টার থাকে, কনভেইং এ মোরাল, যেখানে একটা মোরাল থাকে, এনিম্যালের মাধ্যমে মোরাল থাকে, এটাকে ফেবল বলা হয়। ইপিটাপ হচ্ছে কি? ওই যে যখন মানুষজন মারা যায় তখন যে কবর দেওয়া হয়, কবরের উপরে যে টম্বস্টোনে কিছু লেখা থাকে না, মানে পাথরে কিছু লেখা থাকে যে নাম এরকম বা ইনি এরকম, ওইটাকে বলে ইপিটাপ। এ ফ্রেজ রিটেন ইন মেমোরি অফ এ পারসন হু হ্যাজ ডাইড, স্পেশালি ইনস্ক্রিপশন অন এ টম্বস্টোন, মানে হচ্ছে কবরের উপরে যে পাথরটা থাকে বা এটা। হিম মানে হচ্ছে যে তোমার লিরিক পয়েম অর সং ইন ফ্রেজ অফ গড অর হিরো, মানে এরকম গড বা হিরোদেরকে নিয়ে যেই সং সেটাকে বলা হয় হিম। ঈশ্বর বান্দনা না মন্দনা বলে আর কি এটাকে বাংলায়। ইউফেমিজম মানে হচ্ছে যে তোমার লেস অফেন্সিভ ওয়ার্ড বা হার্শ ইম্পোলাইট ট্যাবু আর আনপ্লিজেন্ট টার্মস কে ডেলিকেট ওয়েতে প্রকাশ করার যে ওয়ে, সেটাকেই বলা ইউফেমিজম। তো এটার গুড এক্সাম্পল তো আমি তোমাদেরকে বলছিলামই, যে ধরো যারা মোটা তাদেরকে তুমি মোটা বললে খেপে যাবে,
সাপোজ মেয়েদেরকে মোটা বলাই যাবে না, ইম্পসিবল। ওদেরকে কি বলতে হবে? বলতে হবে হচ্ছে চাবি। তখন দেখবা যে না তারা ভাইয়া, খেপবে না। টমেটো। টমেটো বললে তুমি আরো আগে খেপবে। তারপর চলে আসো, এই যে ইউলজি। ইউলজি মানে হচ্ছে যে স্পিচ অর রাইটিং ইন এ ফ্রেজ অফ এ পারসন, যখন কারো প্রশংসামূলক কথাবার্তা, সেটাকে বলে ইউলজি। তো প্রাচীন যুগের যে নিদর্শনগুলো দেখবা সাহিত্যের, সেগুলা কিন্তু ম্যাক্সিমামই সব ইউলজি টাইপেরই। সেখানে কোনো এক মানে রাজা, তাদেরকে নিয়ে সবসময় মানে ভালো ভালো কথাই বলা হতো, কেননা ওই সময় যে কবি ছিল, যে রাইটার ছিল, সাধারণ জনগণ তো আর লেখাপড়া জানে না, তারা তো এমনিতেই ছিল। তো যারা এমনিতে লেখাপড়া জানতো বা পড়াশোনা করতো, তারা ছিল কি ওই যে রাজার সভাকবি। সভাকবি, তো সভাকবির কাজ কি? রাজার গুণকীর্তন গাওয়া। তো সে যে কি কি করে ভিতরে ভিতরে, সেটা তো আর ওই কবি লিখবে না। তো ওই সময় সবাই তোমার এই ইউলজি টাইপেরই ছিল। তারপর চলে আসো যে বিবলিওগ্রাফি, দি সায়েন্স অফ ডিসক্রিপশন অফ বুকস। ঠিক আছে, বিবলিওগ্রাফি কি? এই যে মানে বই নিয়ে যেটা আর কি বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফার বলা হয় যারা ধরো বই লিখে, এরকম। মিথ, মিথ মানে হচ্ছে পুরাণ বা পৌরাণিক যে সকল কথা, এগুলা। দি এনশিয়েন্ট হিস্টোরি অ্যাবাউট গড অ্যান্ড গডেস, এটাকে পুরাণ বলা হয়। পেস্টোরাল, দ্যাট ইজ কল্ড কান্ট্রি সাইড পিপল, মানে যারা ধরো মার্জিনাল পিপল আছে না, মার্জিনাল। যেমন মার্জিনাল বলতে কি বোঝায়? তোমার যারা টার্সি ইয়া তোমার এই যে প্রান্তিক অঞ্চলের মানুষজন। ওকে, প্রান্তিক মানে তাদের সাধারণ জনগণ, যাদেরকে আমরা বলতে পারি আভিজাত্য শ্রেণী বাদে, তাদেরকে নিয়ে কোনো কিছু সাহিত্যকর্ম, সেটাকে পেস্টোরাল বলা হয়। পাফেট না প্যামফেট, যাই উচ্চারণ করো, এটা হচ্ছে কি এ স্মল থিন বুক অফ এ পার্টিকুলার সাবজেক্ট। এইটার সিমিলার অর্থ হচ্ছে তোমার ব্রশিওর। তো এই সিনোনিমটা আসে যে প্যামফেট মানে কি ব্রশিওর, মুখস্থ করে ফেলবা, পরীক্ষায় প্রচুর আসে এটা। প্রোটাগনিস্ট, এটা হচ্ছে একটা নাটকের মেইন লিডিং ক্যারেক্টার, সেটাকে বলে প্রোটাগনিস্ট। ক্লাইম্যাক্স হচ্ছে ওই যে ড্রামার একদম হাইয়েস্ট পয়েন্টটা, যে বললাম নায়ক আইসা একদম সব ভাঙচুর করে নায়িকাকে জয় করে নিয়ে যায়। তারপর ব্যালেড মানে হচ্ছে ন্যারেটিভ পয়েম। ওকে, ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? এই যে হ্যাভিং নো রিমিক ইন্ড, অমৃতাক্ষর ছন্দ, যেটা যেটার কোনো ছন্দের মিল নাই। হ্যাঁ, ছন্দ মিল নাই, এই কারণে মুখস্থ করা খুব টাফ। এটা মুখস্থ হয়ই না, এই টাইপের জিনিস। তারপর আসলে যে ইলিজি। ইলিজি মানে কি? ইলিজি মানে হচ্ছে যে শোক গাথা, অর্থাৎ যেখানে তোমার শোক থাকবে, শোক মানে দুঃখ কষ্ট থাকবে। দিস ইজ এ পোয়েম অফ ল্যামেন্টেশন অ্যান্ড মোর্নিং। ঠিক আছে, মোর্নিং বা ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে হচ্ছে যে শোক বা দুঃখ, মোর্নিং মানে তো বুঝি। তারপর চলে আসো যে ইপিক। ইপিক হচ্ছে মহাকাব্য, হিরোইক ডিডস ইজ কল্ড ইপিক, মহাকাব্য। সনেট হচ্ছে 14 লাইন বিশিষ্ট পয়েম। এই সনেটের ভিতরে প্রথম যে 8 লাইন, সেই 8 লাইনকে কি বলা হয়? অষ্টক বলা হয়। পরের যে 6 লাইন, সেই 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। মনে থাকে যেন। স্ট্যানজা মানে হচ্ছে যে 4 লাইন বিশিষ্ট যে ইয়েটা, যেমন দেখবা কিছু কবিতায় 4 লাইন 4 লাইন করে থাকে। এই 4 লাইন একটা প্যারা, এরপরে আবার 4 লাইন, আবার 4 লাইন, আবার 4 লাইন। তো এই যে 4 লাইন করে যে জিনিসটা, সেটাকেই বলা হয় স্ট্যানজা। ইট ইজ এ ডিভিশন অফ 4 or more লাইন্স হ্যাভিং এ ফিক্সড লেন্থ অর মিটার অর রিমিক্স স্কিম। তো এটাকে বলা হয় স্ট্যানজা, যেহেতু এখান থেকে কোশ্চেন আসছিল। স্ট্যানজা মানে কয় লাইন? 4 লাইন। তো তোমাদেরকে এই যে জায়গাগুলো বললাম, এগুলো সবাই খুব সুন্দরভাবে মনে রাখবা। শর্ট স্টোরির কিছু এলিমেন্ট আছে, যেমন দেখো শর্ট স্টোরির সেটিং কি? সেটিং এবং প্লট, এই দুইটা জিনিস মনে রাখবা। সেটিং হচ্ছে যে যে লোকেশন বা ওয়েদারে এই যে শর্ট স্টোরিটাকে কনভে করা হচ্ছে, সেটাকে বলা হয় সেটিং। তার মানে সেটিং মানে হচ্ছে লোকেশন এবং ওয়েদার। ওকে, ক্যারেক্টার তো বুঝতে পারতেছো, দ্য পার্সন ইন এ ফিকশন এট সেন্টার পয়েন্ট, একদম মূল বিন্দুতে যেই পার্সন থাকে তাকে ক্যারেক্টার বলা হয়। থিম হচ্ছে কি যেই বিষয়ের উপর এটা হইতেছে, এটাকে এইটার উপর বেস করে টাইটেলটাকে দেওয়া হয়। আর প্লট হচ্ছে যে ইভেন্ট টু ডেভেলপ দ্য আইডিয়া, এটাকে বলা হয় প্লট। পয়েন্ট অফ ভিউ মানে কোন অ্যাঙ্গেল থেকে স্টোরিটাকে বলা হচ্ছে। কনফ্লিক্ট হচ্ছে ইসেনশিয়াল টু দ্য প্লট, মানে প্লটের জন্য ইসেনশিয়াল হচ্ছে কনফ্লিক্ট, এরকম। তো এই যে সেটিং এবং তোমার কি বলে প্লট, এই দুইটা জিনিস মনে রাখবা, তাহলে হবে। এবার চলে আসো যে আমরা ইংলিশ লিটারেচারের কিছু ডিউরেশন আছে, এই ডিউরেশন গুলো একটু মনে রাখবো। যেমন রেনেসেন্স পিরিয়ডটা মনে রাখতে হবে। রেনেসেন্স পিরিয়ডটা হচ্ছে 1500 থেকে 1660। এটার মধ্যেই হচ্ছে কয়েকটা ভাগ, তার মধ্যে একটা পিরিয়ড হচ্ছে ইলিজাবেথান পিরিয়ড। ঠিক আছে, দি ইলিজাবেথান পিরিয়ড। এই ইলিজাবেথান পিরিয়ডকে বলা হয় ইংলিশ লিটারেচারের স্বর্ণযুগ বা গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে,
আর এখান থেকে মনে রাখতে হবে এই দুইটাকে, রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ড, 1798 থেকে 32 এবং 1832 থেকে 1901। সো এই যে তিনটা সাল মনে রাখবা শুধু, দ্যাটস ইট। আর রেনেসান্সের ভিতরে ইলিজাবেথানটা আমাদের মনে রাখতে হবে, তো সেটা হচ্ছে গিয়া 1558 থেকে 1603। ওকে, রেনেসান্সের 4টা ভাগ আছে, তার মধ্যে ইলিজাবেথানটা শুধু মনে রাখবো, বাকিগুলো লাগবে না। কমনওয়েলথ কিসের সংগঠন? কমনওয়েলথ হচ্ছে গিয়া এই যে ব্রিটিশ শাসনের ভিতরে যে সকল কান্ট্রি গুলো ছিল সেগুলোকে বলা হয় কমনওয়েলথ কান্ট্রিজ আর কি। তো বাংলাদেশ সর্বপ্রথম এই কমনওয়েলথেরই সদস্যভুক্ত হয়, এটা মনে রাখবা 1972-তে, 18 এপ্রিল। তো রেনেসান্স বানানটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে, বানানটা মনে রাখবা। এটার মানে হচ্ছে রিবার্থ বা পুনর্জন্ম। কত সেঞ্চুরিতে? 14 সেঞ্চুরিতে। কোথায়? ইটালির ফ্লোরেন্সে। আর এটার মানে হচ্ছে যে এই যে শিক্ষা বা নলেজের প্রতি রিবার্থ বা পুনরায়, প্যাশন ফর নিউ লার্নিং এন্ড নলেজ। ওকে, ডিউরেশনটা মনে রাখবা। ইলিজাবেথান পিরিয়ডকে কি বলা হয়? গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এবং এই সময়ে এইটাকে বলা হয় দি নেস্ট অফ সিঙ্গিং বার্ড। ইলিজাবেথান পিরিয়ডটাকে বলা হয় দি নেস্ট অফ সিঙ্গিং বার্ড। এই কুইন এলিজাবেথের নাম অনুযায়ী এটা দেওয়া হয়েছে যে ইলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603। কুইন এলিজাবেথের একটা বিখ্যাত উক্তি হচ্ছে, গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। মানে রেকমেন্ডেশনের জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে যে তোমার নিজের গুড ফেসটা, এই আর কি। তার মানে ভাইভাতে গিয়ে হাসি খুশি থাকতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু বি নার্ভাস। তারপর চলে আসো যে এই যে পিরিয়ড ওয়াইজ ফেমাস যে সকল রাইটাররা আছে, এলিজাবেথান পিরিয়ডের মধ্যে শুধু দুইজন, ক্রিস্টোফার মার্লো আর শেক্সপিয়ার। রোমান্টিক পিরিয়ডের মধ্যে হচ্ছে এরা, এই যে জন কিটস। জন কিটস থেকে বিবৃতি কোশ্চেন আসে, ঠিক আছে? জন কিটসকে কি বলা হয় বলো তো? পয়েট অফ পয়েন্ট অফ বিউটি। পয়েট অফ বিউটি, F-SSS ইউনিটের কোশ্চেন। তারপরে জন কিটসের একটা উক্তি থেকে আসছে, তাও F-SSS, দ্যাট ইজ বিউটি ইজ ট্রুথ, বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি। ট্রুথ। হ্যাঁ, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। আর তারপর দেখো পিবি শেলি, লর্ড বায়রন, উইলিয়াম ওর্ডসওয়ার্থ। উইলিয়াম ওর্ডসওয়ার্থকে কি বলা হয়? পয়েট অফ, নেচার। ইয়েস, পয়েট অফ নেচার। তারপর দেখো ভিক্টোরিয়ান পিরিয়ডের হচ্ছে তিনজন, ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন এন্ড রবার্ট ব্রাউনিং। এই তিনজনের নামকে সংক্ষেপে MAR দিয়ে মনে রাখা যায়, মার। হ্যাঁ, ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন এন্ড রবার্ট ব্রাউনিং। তো যেহেতু এই ধরনের কোশ্চেন দেয় যে ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটার নন কে, তখন এই তিনজন বাদে বাকি যেটা অপশন থাকবে সেটা উত্তর হবে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের লিটারেচারের বেসিক জিনিসপত্রগুলা।